হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নাকের দু একটি সমস্যা যেমন নেজাল পলিপ, অ্যালার্জিক রাইনাইটিস, এই সব প্রসঙ্গে আমার ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি নাকেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই দেখা দিতে পারে। সমস্যাটি হলো নাক থেকে রক্তপাত বা নেজাল ব্লিডিং, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় এপিস্ট্যাক্সিস। ফ্রেন্ডস, এই এপিস্ট্যাক্সিস কী, কেন হয়, এর কারণগুলি কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি ও সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেতে পারেন। আমাদের নাকের ভিতরের অংশ খুব পাতলা পর্দা বা মিউকাস মেমব্রেন দিয়ে আবৃত থাকে এবং এই মিউকাস মেমব্রেনের নিচেই থাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তনালী বা ক্যাপিলারি ব্লাড ভেসেলস। যদি কোনো কারণে এই ক্যাপিলারি ব্লাড ভেসেলের দেওয়াল ফেটে যায়, তা সে আঘাতজনিত কারণেই হোক কিংবা কোনো রোগের কারণেই হোক, তখনই নাক থেকে রক্তপাত হয়। এই অবস্থাকেই বলা হয় এপিস্ট্যাক্সিস। এই এপিস্ট্যাক্সিস নাকের যে কোনো একদিক দিয়ে হতে পারে বা উভয় দিক দিয়েও হতে পারে। রক্তের পরিমাণ খুব সামান্য হতে পারে, আবার অনেক বেশিও হতে পারে। এই নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস খুবই কমন সমস্যা এবং প্রায় প্রত্যেক মানুষেরই সারা জীবনে কোনো না কোনো সময়ে এপিস্ট্যাক্সিসের ইতিহাস থাকেই, আর তা নিজে নিজেই সেরে যায়। তবে 10% মানুষের মধ্যে এই এপিস্ট্যাক্সিস নির্দিষ্ট কিছু রোগের কারণেই হয়ে থাকে। তা খুব সাধারণ রোগের কারণেও হতে পারে বা ভয়াবহ ক্যান্সার রোগের কারণেও হতে পারে। 2 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে সাধারণত খুব ঠান্ডা শুষ্ক আবহাওয়ায় এই ধরনের রক্তপাত হতে পারে। আবার অ্যালার্জিজনিত কারণে বা আঙুল দিয়ে নাক খোঁটার ফলে কিংবা পেন্সিল বা ওই ধরনের কোনো বস্তু দিয়ে নাকে আঘাত লাগলে তার থেকেও রক্তপাত হতে পারে। একটু বড় ছেলে মেয়েদের নাকে পলিপ হতে পারে, নেজাল অ্যালার্জি থাকতে পারে এবং তার কারণেই প্রচুর হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে এবং সেই কারণে নাক পরিষ্কার করার জন্য বারবার নাক ঝাড়ার কারণেও এই ধরনের নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হতে পারে। আবার মাঝবয়সী মানুষদের থেকে আরম্ভ করে একদম 80 বা তার ঊর্ধ্বের মানুষদের মধ্যে এই এপিস্ট্যাক্সিসের অনেক কারণ থাকতে পারে। যেমন খুব হাই ব্লাড প্রেশার থাকলে তার থেকেও নাক দিয়ে রক্ত আসতে পারে, বা হাই কোলেস্টেরল থাকলে তার থেকেও এপিস্ট্যাক্সিস হতে পারে। নাকে যদি কোনো পলিপ থাকে, অর্থাৎ নেজাল পলিপ থাকে, বা নাকের ভেতরে যদি কোনো টিউমার হয়, তার থেকেও এই ধরনের নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হতে পারে। তাছাড়াও দীর্ঘদিন ধরে রক্ত তরল করার জন্য কোনো ওষুধ ব্যবহার করলে, যাকে বলা হয় অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, সেই ওষুধ ব্যবহার করলেও সেই কারণে প্লেটলেট কাউন্ট অনেক কমে যায় এবং তারপরে এই ধরনের নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হতে পারে। কিছু কিছু রক্তের রোগ আছে, যেমন হিমোফিলিয়া, ওয়েলব্র্যান্ড ডিজিজ, এই সমস্ত কারণেও এপিস্ট্যাক্সিস হতে পারে। আবার যে কোনো বয়সেই মারাত্মক রক্তের ক্যান্সার বা লিউকিমিয়ার কারণে রক্তপাত বা এপিস্ট্যাক্সিস হতে পারে। তা যে কারণেই এই ধরনের এপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিং হোক না কেন, আর তার সঙ্গে কোনো আনুষাঙ্গিক লক্ষণ থাকুক কিংবা না থাকুক, একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নাক পরীক্ষা করে এবং শরীরের নানা রকম পরীক্ষা ও কিছু কিছু ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করে, যেমন এক্স রে পিএনএস বা সিটি স্ক্যান পিএনএস
আবার রক্তের কিছু কিছু পরীক্ষা যেমন সিবিসি, তার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ধারণ করে বা প্লেটলেট কাউন্ট নির্ধারণ করে উনি বলতে পারবেন যে কী কারণে এই ধরনের নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হচ্ছে, এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই এপিস্ট্যাক্সিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। যদি খুব শীতকালে কিংবা খুব গ্রীষ্মকালে হঠাৎ নাক থেকে ব্লিডিং আরম্ভ হয় এবং যদি তার সঙ্গে খুব অস্থিরতা থাকে, জল পিপাসা থাকে এবং টকটকে লাল রক্ত বের হয়, তখন অ্যাকোনাইট ন্যাপ 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খেতে থাকলেই খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের নেজাল ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। যদি কোনো কারণে নাকে আঘাত লেগে থাকে এবং তার জন্য যদি নেজাল ব্লিডিং হয়, কিংবা যদি খুব বেশি কাশি হয় এবং এই কাশির ধমকে নাক দিয়ে রক্ত আসতে থাকে, তখন আর্নিকা মন্টেনা খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 2-3 ফোঁটা প্রতি মাত্রায় সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার নিয়মিত খেতে হবে, এবং তাতেই এই ধরনের এপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিংয়ের সমস্যা কমে আসবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো অরাম ট্রিফাইলাম। যদি নাকে কোনো রকম ইনফেকশান হয় এবং তার থেকে নাকে খুব ব্যথা হয়, নাক বন্ধ হয়ে থাকে, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, আর নাক থেকে প্রচুর গাঢ় মিউকাস বেরোয় এবং তার সঙ্গে রক্ত মিশ্রিত থাকে, এই অবস্থায় অরাম ট্রিফাইলাম খুবই উপকারী। এক্ষেত্রে অরাম ট্রিফাইলাম 30 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার নিয়মিত খেতে হবে, এবং তাতেই এই এপিস্ট্যাক্সিসের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হ্যামামেলিস। হ্যামামেলিস সাধারণত শরীরের যে কোনো ন্যাচারাল অরিফিস থেকে রক্তপাতের জন্য খুবই প্রসিদ্ধ ওষুধ। এক্ষেত্রেও নাক থেকে যদি খুব বেশি রক্তপাত হয়, নাকে ব্যথা থাকে, তবে হ্যামামেলিস খুবই উপকারী। এই ক্ষেত্রে হ্যামামেলিস 30 বা 200 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার নিয়মিত খেতে হবে, তাতেই এই এপিস্ট্যাক্সিস বা নাক থেকে রক্তপাতের সমস্যা কমে যাবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। সাধারণত যে সমস্ত মানুষের শরীরের কোনো না কোনো অংশ থেকে রক্তপাতের ইতিহাস থাকে, অর্থাৎ তাদের রক্তপাত হবার একটা প্রবণতা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ফসফরাস খুবই উপযোগী। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সির সময়ও অনেক সময় নাক থেকে রক্তপাত হয়, বা পিরিয়ডের সময় পিরিয়ডের পরিবর্তেও নাক থেকে রক্তপাত হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই ফসফরাস খুবই উপকারী। এক্ষেত্রে ফসফরাস 30 বা 200 2-3 ফোঁটা প্রতি মাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার নিয়মিত খেতে হবে, তাতেই দেখা যাবে এই ধরনের এপিস্ট্যাক্সিস ধীরে ধীরে কমে আসছে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই ব্যবহার করতে হবে। হোমিওপ্যাথিতে এই নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের আরও অনেক ওষুধ আছে, সেই কারণে সবচেয়ে ভালো হয় যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া হয়। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যেমন যখন নাক থেকে রক্তপাত হয় সেই সময় নাকের অগ্রভাগকে একদম চেপে ধরতে হবে, কারণ এই নাকের ভেতরের এই একদম ছিদ্রের ঠিক ওপরেই একটা এরিয়া থাকে যাকে বলা হয় লিটলস এরিয়া, সেখানে প্রচুর রক্তনালী থাকে এবং সেই অংশ থেকেই সাধারণত এপিস্ট্যাক্সিস হয়ে থাকে। তাই ওই অংশ যদি চেপে ধরা হয় তাহলে রক্তপাত বন্ধ হয়ে যায়। আবার সামান্য বরফ নিয়ে যদি ওই নাকে বেশ কিছুক্ষণ ধরে কম্প্রেস করা হয়, তাতেও এই রক্তপাত বন্ধ হয়ে যায়। যাদের দীর্ঘদিন ধরেই এই নাক থেকে রক্তপাত বা এপিস্ট্যাক্সিসের ইতিহাস আছে, তাদের ভিটামিন কে এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া দরকার। যেমন প্রচুর সবুজ তরি তরকারি খেতে হবে,
তাতে ভিটামিন কে পাওয়া যাবে। আবার লেবু, আমলকি, পেয়ারা এই সমস্ত খেলে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই এপিস্ট্যাক্সিসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। এছাড়াও প্রচুর জল পান করতে হবে। আর একদম শিশু যারা, তাদেরকে এই নাকের ভেতর আঙুল দেওয়ার অভ্যাস ত্যাগ করাতে হবে, বা পেন্সিল জাতীয় কোনো জিনিস নিয়ে নাকে খোঁচা দিলে তার থেকে রক্তপাত হতে পারে, সেই কারণে খুব সাবধানে রাখতে হবে। এই সমস্ত করলেই দেখা যাবে এপিস্ট্যাক্সিসের যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই দূর হয়ে যাচ্ছে বা একেবারেই এপিস্ট্যাক্সিস থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।